আমি যখনই জিওপলিটিক্স নিয়ে কথা বলি তখনই আমাকে অনেকে গালাগালি করে এবং এটা আমার খুব মজা লাগে, কারণ আমি জানি আমাকে গালাগালি করবে। যে কারণে গালাগালি করতেছে এক্স্যাক্টলি ওই কারণেই আমি বেসিক্যালি বলতেছি, কারণ আমার কাছে মনে হয় যে তারা বুঝতেছে না যে কত ক্ষতিকর কতগুলো বিশ্বাস রাখে। আজকে আমি দুইটা মৌলিক পয়েন্ট বলবো যে কেন আমি যেই অ্যানালাইসিস গুলা বলি সেটা এত আনপপুলার বা ডিফারেন্ট, অ্যান্ড কেন আমি এটা খুব প্যাশনেটলি হোল্ড করি, কারণ আমি মনে করি এটা মুসলমানদের জন্য খুবই জরুরি। আমি কথা বলি সাইকো হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে। যারা রিয়াক্ট করে বা যারা আমার সাথে ডিসএগ্রি করে তারা বেসিক্যালি ফান্ডামেন্টালি দুইটা কোর ভুল বিলিফ আছে, যেই দুইটা কোর বিলিফের জন্য তারা আমার সাথে কখনোই অ্যাগ্রি করে না বা অ্যাগ্রি করবে না, এবং সেটা নিয়ে আমার আসলে একটু ডিবাঙ্ক করার দরকার আছে। এবং দুইটা কোর বিলিফ হইলো, এক নাম্বার সেটা হচ্ছে তাদের মুসলিম হিস্ট্রির বর্তমান ক্ষেত্রে ফাউন্ডেশনাল একটা বিলিফ হইলো ইসরায়েল ইজ আ আনস্টপেবল ফোর্স ইন ফোরসিবল ফিউচার। মানে ইসরায়েল বড় হইতে থাকবে, ইসরায়েলকে আমেরিকা সাপোর্ট করতে থাকবে, আমেরিকা ইসরায়েলের অ্যালায়েন্স কখনো যাবে না এবং ইসরায়েলকে কেউ থামাইতে পারবে না। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় যেটা পার্ট, ইসরায়েল বড় হইতে হইতে একটা সময় দাজ্জাল আসবে, দাজ্জাল ইসরায়েল আমেরিকা যুক্ত হবে এবং যুক্ত হওয়ার পরে আমরা কিছুই করতে পারবো না আনটিল ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম আসবেন। সেই পর্যন্ত আমাদের আসলে কিছু করার নাই, বিকজ আমরা জাস্ট কোনো মতে যদি নিজেদেরকে বাঁচায় রাখতে পারি, কারণ কিয়ামতের দিন তো চলেই আসতেছে। এখন তো ফিতনা ফাসাদের সময়, এখন আসলে মানে মোটামুটি নিজের এবং নিজের পরিবারকে বাঁচায় চলাটাই হচ্ছে কাজ। সো জিওপলিটিক্সের ফাউন্ডেশন হচ্ছে গিয়ে দুইটা। তার এক নাম্বার হচ্ছে ইসরায়েল বাধাগ্রস্ত হবে না, আমেরিকা ইসরায়েল এটা একটা ফোর্স, যেই ফোর্স থামবে না, মুসলমানরা থামাইতে পারবে না। এবং সামনে ইমাম মাহাদি প্রথমে আসবে, তারপরে দাজ্জাল আসবে, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে মুসলমানদের সুসময় আসবে। তার আগ পর্যন্ত এটা কন্টিনিউ করতে থাকবে। এই যেই দুইটা বিশ্বাস, এই বিশ্বাসকে মাথায় রেখে সে পুরা জিওপলিটিক্সের দিকে তাকায় এবং সে ভুল করে, এবং এই জন্য তার সাথে তার কোনো মতামতের সাথে আমার কোনো মতামত মিলবে না। কিন্তু আমি আজকে ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো যে এই দুইটা বিশ্বাস আসলে মুসলমানদের জন্য কত, একটা হচ্ছে সেটা ভুল, তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে যে এটা আসলে কেন মুসলমানদের জন্য খুবই ক্ষতিকর, এই অ্যাঙ্গেলে চিন্তা করা। কিন্তু তার আগে আমি যেখানে শুরু করতে চাই সেটা হচ্ছে এই দুইটা বিশ্বাস আসলে মানুষের কোথা থেকে আসছে। একটা বই আমি মানুষকে পড়ার রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে গিয়ে লয়েডের ফাউন্ডেশন অফ সাইকো হিস্ট্রি। অনেকের কাছে সাইকো হিস্ট্রি ওয়ার্ডটা নতুন। সাইকো হিস্ট্রি খুব সহজ ভাষায় যদি আমি বলছি, সেটা হচ্ছে গিয়ে হিস্টোরিক্যাল অ্যানালাইসিস ফ্রম সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ। যে আমরা হিস্ট্রি কেন পড়ি, কারণ হিস্টোরিক্যাল প্যাটার্ন দেখে আমি ভবিষ্যৎ বুঝতে পারি। কিন্তু প্রবলেম হইলো আমরা সাইকো হিস্ট্রি যখন পড়ি আমরা বুঝতে পারি মানুষ অনেক সময় ইতিহাস থেকে শেখে না, বরং ইতিহাস তাকে এমন ভাবে এফেক্ট করে যেটার জন্য সে ভবিষ্যতে আবারও সে একই ভুল বারবার করতে থাকে। গত 100, 200, 300 বছরে যে কলোনাইজেশনের হিস্ট্রি, সেই হিস্ট্রি থেকে মুসলমানরা ধৈরেই নেয় যে আসলে হিস্ট্রি বদলাবে না, এটা এরকমই থাকবে, মুসলমানরা অডিয়েন্সই থাকবে। কারণ গত 200 বছরে মুসলমানদের ইতিহাস ওভারঅল খুবই করুণ। অটোমান এম্পায়ারের পতন বলি, আমরা ইউরোপ আমেরিকানদের যে আধিপত্য দেখছি, তাতে আমরা মনে করি যে একদিকে তাদেরকে আমরা অপছন্দ করি, আর একদিকে তাদের সামনে আমরা কান ধরে দাঁড়ায় থাকি, কারণ আমরা মনে করি যে কি আর করার, গতি তো আর কিছু হবে না, আমাদের তো কিছু নাই। প্রথমে আমি বলি যে এই দুইটা ভুল ধারণা কেন ভুল। ইসরায়েল তো যা চায় তাই করতেছে, আমেরিকা যা চায় তাই করতেছে। কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাকে ইন্ডিকেশন দেই, যেটা দিয়ে বোঝা যায় যে এটা আসলে কখনোই সত্যি হওয়া সম্ভব না। এক নম্বর কথা, আমেরিকার, শুধুমাত্র আমি যদি আমেরিকার কথা বলি, আমেরিকা যে একটা ডিক্লাইনিং এম্পায়ার, এই কথা আমেরিকার পলিটিশিয়ান, আমেরিকার হিস্টোরিয়ান, আমেরিকার অর্থনীতিবিদদের মধ্যে অন্তত 10 জন বারবার বলে দিতেছে। The United States is an empire in decline. We're in the last throes of a dying empire. We were in the late stages of empire. The empire is on its way down. যে আমেরিকা একটা ডিক্লাইনিং এম্পায়ার, এবং আমেরিকা যে একটা ডিক্লাইনিং এম্পায়ার এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হইতে হবে না। আপনি শুধুমাত্র চায়নার রাইজটা দেখেন, এবং চায়নার রাইজের সামনে আমেরিকা কতটা মানে আস্তে আস্তে তুচ্ছ হয়ে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন। তুচ্ছ ইন দ্য সেন্স যে যা ইচ্ছা আমেরিকা করতে পারতো, আস্তে আস্তে আমেরিকা সেটা করতে পারতেছে না, ক্লিয়ারলি করতে পারতেছে না। কোন দিক থেকে করতে পারতেছে? আচ্ছা, আমেরিকা কি চায় নাই যে প্যালেস্টাইন শেষ হয়ে যাক? প্যালেস্টাইন কি শেষ হয়েছে? হয় নাই। আমেরিকা কি চায় নাই যে সিরিয়ার দখল আমেরিকার হাতে থাকুক? সেটা কি থাকছে? না, থাকে নাই। সিরিয়ার দখল গেছে টার্কির হাতে আর জিসিসির হাতে। আমেরিকা কি চায় নাই ইন্ডিয়া তার কন্ট্রোলে আসুক পুরোপুরি? ইন্ডিয়া কি আমেরিকার কন্ট্রোলে আসছে? না, ইন্ডিয়াও আমেরিকার কন্ট্রোলে আসে নাই। আমেরিকা কি চায় নাই চায়নার থেকে তার ইকোনমি এবং মিলিটারি সবসময় বড় হোক? সেটা কি আছে? নাই। আপনি যদি জিডিপিতে দেখেন, জিডিপিতে আমেরিকা বড়, কিন্তু আপনি যদি পিপিপিতে দেখেন তাহলে আপনি দেখবেন যে চায়নার ইকোনমি অলরেডি আমেরিকাকে সারপ্রাইজ করছে। সবচেয়ে বড় কথা হইলো, আপনি যদি স্টেবিলিটি ওয়াইজ চিন্তা করেন যে সামনের 30 বছরে চায়নার ইকোনমি আর আমেরিকার ইকোনমির মধ্যে কোনটা বেটার করবে, ইন এভরি
অ্যাসপেক্ট চায়নার ইকোনমি আমেরিকার ইকোনমির থেকে বেটার করবে। আমেরিকার যে অ্যালায়েন্স আপনি খেয়াল করেন, কানাডা রিসেন্টলি আমেরিকাকে ডিচ করে চায়নার সাথে একটা অনেকগুলো বাণিজ্য চুক্তি করছে। আমেরিকার সাথে কানাডার সম্পর্ক ছিল হচ্ছে আমেরিকা যা বলে কানাডা তাই করে। কানাডার প্রাইম মিনিস্টার আমেরিকারে বাদ দিয়ে আমেরিকাকে উপেক্ষা করে চায়নাতে গেছে। এটা ইটসেলফ অনেক বড় ভয়ঙ্কর ঘটনা তাদের জন্য। অন টপ অফ দ্যাট সে গিয়ে চায়নার সাথে সে প্রেম করতেছে। যেখানে আমেরিকা ট্যারিফ দিয়ে বসে আছে চায়নার উপরে, সেখানে কানাডা সমস্ত ট্যারিফ সরায়ে পুরা ইলেকট্রিক ভেহিকল মার্কেট চায়নারে দিয়ে বসে রয়েছে। A Canadian Prime Minister alongside China's President. Together, we can build on the best of what this relationship has been in the past to create a new one. তাইলে কি আমেরিকার যে G7 নেশনদের যে ইউনিটি, সেই ইউনিটি ভাঙতেছে না? অস্ট্রেলিয়ার ইকোনমি অনেক বেশি ডিপেন্ড করে চায়নার উপরে কম্পেয়ার টু আমেরিকার উপরে। আপনি যদি ইউকের সাথে গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার কনফ্লিক্ট দেখেন, আমেরিকা নেটো থেকে বের হয়ে যাচ্ছে। আমেরিকা যদি এখন গ্রিনল্যান্ড অ্যাটাক করে, যেটা করতে পারে, গ্রিনল্যান্ড দখল করে সেটা করতে পারে, তাহলে পুরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে তার সম্পর্ক পার্মানেন্টলি শেষ। তার মানে কি আমেরিকার টোটাল কনসেন্ট্রেশন মিডল ইস্ট থেকে ওই দিকে চলে যাচ্ছে, ল্যাটিন আমেরিকা এবং গ্রিনল্যান্ডের দিকে চলে যাচ্ছে, আর্কটিকের দিকে চলে যাচ্ছে। তাহলে মিডল ইস্ট কে রুল করতেছে? মিডল ইস্ট রুল করতেছে চায়না, জিসিসি, টার্কি। আফ্রিকা এখন কে, একসময় ইউরোপ এবং আমেরিকা আফ্রিকা কন্ট্রোল করতো, এখন আফ্রিকার পুরো বাজার কন্ট্রোল করে চায়না এবং ইন্ডিয়া। তার মানে কি আমেরিকা কোনো অপ্রতিরোধ শক্তি না। এইবার আসি ইসরায়েল অপ্রতিরোধ শক্তি। আচ্ছা, আপনি গত এক বছরে খেয়াল করছেন নেতানিয়াহু বছরে 7 থেকে 8 বার আমেরিকায় গেছে। কেন তারা অনলাইনে মিটিং করে না? ফোনই তো কথা বলা যায়। যখনই জিওপলিটিক্সে বারবার এই ট্রাভেলিং হয়, তার মানে হলো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব খারাপ, আন্ডারস্ট্যান্ডিং ঠিক নাই। ইসরায়েল যা চায় তাই হয় না। আমি খুব রিসেন্টলি CNN অথবা বিবিসির একটা জার্নালিস্টের সাথে নেতানিয়াহুর সাক্ষাৎকার আপনি যদি দেখেন, দেখবেন নেতানিয়াহুকে সে রীতিমতো ধুয়ে ফেলতেছে। People see a country that is behaving in a way that is not compatible. Telling you don't actually, but that's not the point. আমেরিকান মিডিয়াগুলোতে, লেগাসি মিডিয়াগুলোতে খুব কমন এখন ইসরায়েলকে সমালোচনা করা হয়। এই সমালোচনা করতে দিচ্ছে কে? আমেরিকার বিভিন্ন পডকাস্টে যে ইসরায়েলের সমালোচনা করতেছে, আপনার কি মনে হয় এটার উপরে কোনো কনসেন্ট নাই? তা না হলে আমেরিকার মিডিয়া, যে মিডিয়াতে অ্যান্টিসেমিটিজমের এত কথা ছিল, সেখানে জিউদেরকে নিয়ে আপনি এখন সহজে সমালোচনা করতে পারতেছেন, কেউ ধরতেছে না। খেয়াল করছেন আপনি? তার মানে কি আমেরিকা এখন ইসরায়েলকে নিয়ে আগ্রহী না। আমেরিকার ইসরায়েলকে নিয়ে আগ্রহ ছিল মিডল ইস্টকে ডমিনেট করার জন্য। এখন যখন আমেরিকা নিজে একটা শ্রিঙ্কিং সুপার পাওয়ার, তখন তার কাছে ইউএস এইডের মতো অথবা WHO এর মতো ইসরায়েল একটা বোঝা। এবং ইসরায়েল যে আমেরিকার জন্য একটা বোঝা, যার মানে আমেরিকার টোটাল মিলিটারি এবং ইকোনমিক পাওয়ার নিয়ে ইসরায়েল লাফালাফি করে, সেই ইসরায়েল আস্তে আস্তে আমেরিকা যখন ছেড়ে দিবে, ইসরায়েল কোনো গুরুত্বপূর্ণ কোনো পাওয়ার, মিলিটারি বা ইকোনমিক পাওয়ারই না। সো ইসরায়েল যা চায় তা তো পৃথিবীতে হচ্ছে না। ট্রাম্প জানে যে গালফ কান্ট্রিগুলো তাদের প্রচুর টাকা দিতে পারবে। ট্রাম্প গত এক বছরে অন্তত 10 বার এরদোগানকে প্রশংসা করছে। আপনি আমাকে দেখাতে পারবেন না সে 10 বার নেতানিয়াহুকে প্রশংসা করছে। Great relations with a man named Erdogan, but we love him, and when they have a problem with you, they always call me to handle it. Usually I don't like opinionated people, but I always like this one. বরং নেতানিয়াহু বারবার হাত পা ধরতেছে, উইরা আসতেছে আমেরিকাতে, কিন্তু সে তার মতো বেনিফিটটা পাচ্ছে না। তার মানে কি কালকে ইসরায়েলের পতন হবে? আমি সেটা বলতেছি না, আপনি এক্সাইটেড হওয়ার কিছু নাই। আমি এটাও বলতেছি না কালকে প্যালেস্টাইন স্বাধীন হবে। আমি এইটা বলতেছি ইসরায়েল কোনো অপ্রতিরোধ শক্তি না, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল আস্তে আস্তে দুর্বল হচ্ছে। আপনি যখন বিশ্বাস করেন যে ইসরায়েল যা চায় তাই করতে পারে, আমেরিকা যা চায় তাই করতে পারে, এবং দাজ্জাল আসার আগ পর্যন্ত আমাদের কিছু করার নাই, আবার দাজ্জাল আসার পরেও আমার কিছু করার নাই, পালায় পাহাড়ে যাইতে হবে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা অপেক্ষা করি। তার মানে কি? ওই যে হিস্ট্রি ইজ দ্য কালেকশন অফ ট্রমা। আপনি ট্রমা থেকে রিয়াক্ট করতেছেন, আপনি নিজেকে হেল্পলেস মনে করেন, দর্শক মনে করেন, আপনার কিছুই করার নাই মনে করেন, আপনার জেগে ওঠার কোনো সুযোগ নাই মনে করেন। ও কিছু কি করবো আর, ওরা চাইলেই আমার প্রধানমন্ত্রীকে উঠাই নিয়ে যেতে পারে, ওরা চাইলেই আমাকে ড্রোনের আঘাতে মেরে ফেলতে পারে, আমাদের কারোরই কিছু করার নাই। ইউ সি, এই বিশ্বাসটা, আপনার জিওপলিটিক্সের যে ফাউন্ডেশনাল বিশ্বাসটা, এটা আপনাকে পার্মানেন্টলি আপনাকে একটা হেল্পলেসনেসের দিকে নিয়ে যায়। উল্টা আপনি যদি মনে করেন না মুসলমানদের এখন একটা উত্থানের সময়, কারণ চায়না মুসলমানদের ধর্ম ইসলামের প্রচার প্রসার ব্যাপারে সরাসরি ভাবে শত্রু না। চায়না তার কালচার নিয়ে হ্যাপি, এবং চায়না মুসলিম কান্ট্রিগুলোর সাথে কোঅপারেট করতেছে, চায়না সবগুলো মুসলিম কান্ট্রির সাথে কোঅপারেট করতেছে। আবার আমেরিকা শ্রিঙ্ক করতেছে, তখন অটোমেটিক্যালি মুসলিম কান্ট্রিগুলো আস্তে আস্তে ইউনাইটেড হইতে পারবে এবং তাদের ইকোনমিক এবং মিলিটারি অ্যালায়েন্স হইতে পারবে। তখন অটোমেটিক্যালি আপনি কি নিজেকে উজ্জীবিত মনে করবেন না? আপনি মনে করবেন না যে না আসলেই তো গত 10 বছরে বাংলাদেশের মেয়েরা আরো বেশি হিজাব পড়তেছে, প্রতি মসজিদে ইতিকাফের লোক বাড়তেছে, রমজানে আমাদের বেশিরভাগ মসজিদের রিসাইটেশন আরো সুন্দর হইতেছে, মসজিদে ইসলামের ক্লাস বাড়তেছে। অনেক সমস্যা আছে আমাদের অনেক অসভ্যতা আছে, কোনো সন্দেহ নাই, দুর্নীতি আছে, কোনো সন্দেহ নাই। বাট আমি বলতেছি যেটা টার্কির
আপনার ফরেন মিনিস্টার হাকান ফিদান যে কথাটা বলছে, 100 বছর পরে মুসলমানরা এখন ঘুম থেকে জেগে উঠতেছে। যখন আপনি এটা বিশ্বাস করবেন তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে। এই পজিটিভ এনার্জিটাই কি আপনার ইমানের জাগরণের দাবি না? আপনি যদি মনে করেন ওরা তো শেষ করে ফেলবে, ওরা যা ইচ্ছা তা করতে চায়, তা করতে পারে, আমাদের কিছুই করার নাই, তারা যেভাবে নিজেদেরকে পরিচিত করে সেটা হচ্ছে কি আমরা সবচেয়ে পাওয়ারফুল এবং আমরা আরো পাওয়ারফুল হইতে চাই, আমরা আরো পাওয়ার নিজেদের কাছে রাখতে চাই। আপনার সাথে আমার এগ্রি করার দরকার নাই, ইউ ক্যান ডিসএগ্রি উইথ মি ইন এনিথিং, বাট যে ফুড ফর থটটা নিয়ে আমরা আলাপ করতেছি, আমরা যেই সাইকোলজিক্যাল বায়াসগুলোর থেকে আমরা পৃথিবীকে দেখি, সেই বায়াসগুলোর থেকে রিথিঙ্ক করা, যে এই যে আমি মৌলিকভাবে মনে করি যে পৃথিবী জিউরা চালায় এবং জিউরা ইসরায়েলের জন্য যে কোনো কিছু করতে পারে এবং ইসরায়েলকে কেউ আটকাইতে পারবে না এবং আমেরিকা সারা জীবন অল পাওয়ারফুল থাকবে এবং ইসরায়েলকে সাপোর্ট করে যাবে, এটাকে আসলে রিইভ্যালুয়েট করা খুবই দরকার। তা না হলে মুসলমানরা তো জেগে উঠবে না। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।